ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2-এর অর্গানিক কেমিস্ট্রির বেশ কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন দেখাবো। এবং কোন চ্যাপ্টারটা আমরা ফলো করব আজকে না, আজকে আমরা যেটা মূলত দেখতে পাবো সেটা হলো অর্গানিক কেমিস্ট্রি। এবং সেই অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার হলো জৈব যৌগের বিভিন্ন ক্রিয়া কৌশল। আজকে আমরা দেখব জৈব যৌগের বিভিন্ন ক্রিয়া কৌশল। এই চ্যাপ্টারে ভ্যারিয়াস টাইপের ব্যাখ্যামূলক কোশ্চেন আমরা পাব। মূলত মাইনাস আই ইফেক্ট, প্লাস আর ইফেক্ট বা প্লাস আই ইফেক্ট, মাইনাস আর ইফেক্ট, রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, এই সবগুলোর কম্বিনেশন জৈব যৌগের বিভিন্ন ক্রিয়া কৌশল। আমরা এখান থেকে বেশ কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন সমেত অ্যান্সার আমরা দেখব। চলো, আমরা দেরি করব না, তাড়াতাড়ি পড়ে নিতে হবে। প্রথম কি কোশ্চেন আমাদেরকে বলা আছে, দেখো যে প্যারানাইট্রোফেনলের আম্লিকতা বেশি। প্যারানাইট্রোফেনলের আম্লিকতা বেশি, কিন্তু অর্থোনাইট্রোফেনলের আম্লিকতা কম হয়। কেন ব্যাপারটা হয় না, বলছে আমরা দেখতে পাচ্ছি অর্থোনাইট্রোফেনল আমাদের এখানে ড্র করা আছে। অর্থোনাইট্রোফেনল যেটা ড্র করা আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই OH গ্রুপ এবং নাইট্রো গ্রুপ এক নম্বর 2 নম্বর অবস্থানে অবস্থান করে। 1 নম্বর এবং 2 নম্বর, দেখো এটা হচ্ছে, যদি আমরা 1 নম্বর কনসিডার করি, এটা 2 নম্বর, এটা 1, এটা 2, সন্নিহিত পাশাপাশি কার্বনে অবস্থান করে। এবং কি হয়, এই যে দুটো গ্রুপের মধ্যে, OH গ্রুপ আর NO2 গ্রুপের মধ্যে শক্তিশালী অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ইন্ট্রামলিকুলার অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ফলে কি হয় না, যখন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়ে যায়, এই যে দুটি যৌগের মধ্যে যখন হাইড্রোজেন বন্ধন গঠিত হয়ে যায়, তখন ওই সিস্টেম মিডিয়ামে সহজে H+ রিলিজ করতে পারে না। হাইড্রোজেন বন্ধন গঠন হচ্ছে, ফলে ও মিডিয়ামে H+ রিলিজ করতে পারবে না। সেই কারণে কি হয় না, অর্থোনাইট্রোফেনল তার আম্লিকতা কম। কিন্তু প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে কি হয় না, প্যারানাইট্রোফেনলের ক্ষেত্রে OH আর NO2 গ্রুপ পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে, অর্থাৎ 1 নম্বর 4 নম্বর অবস্থানে থাকে। ফলে কি হয়, এখানে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না। তাই কি হয়, ইহা জলীয় দ্রবণে সহজে H+ আয়ন মুক্ত করতে পারে। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠিত হয় না, তাই ইহা জলীয় দ্রবণে সহজে H+ মুক্ত করতে পারে। তাই অর্থোনাইট্রোফেনল তার আম্লিকতা কম, প্যারানাইট্রোফেনলের আম্লিকতা বেশি। পরের কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো পরের কোশ্চেন আমাদেরকে বলেছে প্যারানাইট্রোফেনল ফেনলের তুলনায় অধিক অম্লধর্মী, ব্যাখ্যা করো। প্যারানাইট্রোফেনল ফেনলের তুলনায় অধিক অম্লধর্মী, ব্যাখ্যা করো। দেখো প্যারানাইট্রোফেনল
এইচ। না প্যারানাইট্রোফেনলে আমাদের কি থাকছে? NO2 গ্রুপ থাকছে। না NO2 গ্রুপের কি ইফেক্ট দেখা যায় আমরা লক্ষ্য করতে পারি? না NO2 গ্রুপে দেখতে পারি মাইনাস আর মাইনাস আই প্রভাব আমরা দেখতে পাই। মাইনাস আর থাকে, মাইনাস আই থাকে। ফলে কি হয়? OH গ্রুপের অক্সিজেনের উপর পজিটিভ চার্জের সৃষ্টি হয়। তাই প্যারানাইট্রোফেনল OH বন্ধন সহজে বিয়োজিত হয় এবং মিডিয়ামে H+ আয়ন উৎপন্ন করে। বলছি OH গ্রুপের অক্সিজেনের উপর পজিটিভ চার্জের সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? ওই মাইনাস আই আর মাইনাস আর প্রভাবের জন্য। ফলে ও মিডিয়ামে সহজে H+ আয়ন রিলিজ করতে পারে। আবার কি বলেছি? না যদি H+ আয়ন রিলিজ করার পর উৎপন্ন প্যারানাইট্রোফেনক্সাইড আয়ন কি করে? রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। প্যারানাইট্রোফেনল যেখান থেকে H+ রিলিজ হয়ে যাওয়ার পর আমরা যে ফেনক্সাইড, প্যারানাইট্রোফেনক্সাইড যেটা আমরা দেখতে পাবো, সে কি করবে? না রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করে। অপরদিকে যদি আমরা ফেনলের কথা ভাবি, ফেনলের কথা যদি আমরা ভাবি, তখন আমরা কি দেখতে পাবো? না ফেনলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? ফেনল দেখে নেবো আমরা। ফেনল আমাদেরকে কি দেখাচ্ছে? দেখো ফেনলে দেখো OH গ্রুপ অক্সিজেন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে রেজোন্যান্স করছে। ফলে অক্সিজেনের ওপর পজিটিভ চার্জ সৃষ্টি হয় এবং এই পজিটিভ চার্জের পরিমাণ প্যারানাইট্রোফেনলের তুলনায় কম হয়। দেখো প্যারানাইট্রোফেনলে আমাদের যে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছিল তার পরিমাণ ছিল, মাত্রা ছিল অনেক বেশি। কেন? না OH গ্রুপের মানে নাইট্রো গ্রুপের মাইনাস আই মাইনাস আর প্রভাব ছিল, তাই OH গ্রুপের অক্সিজেনের উপর পজিটিভ চার্জের পরিমাণটা বেশি ছিল। কিন্তু যখন আমরা ফেনলে চলে যাচ্ছি, সেখানে অক্সিজেনের মাথার উপর পজিটিভ চার্জের পরিমাণটা অনেক কম। ফলে কি হয়? না ফেনল H+ রিলিজ করতে পারে, কিন্তু প্যারানাইট্রোফেনল যেভাবে পেরেছিল সেরকমটা পারে না। এছাড়া H+ আয়ন মুক্ত করার পর উৎপন্ন ফেনক্সাইড আয়ন রেজোন্যান্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করলেও তা প্যারানাইট্রোফেনক্সাইড আয়নের তুলনায় কম স্থায়ী। কারণ এই যে নেগেটিভ সাইন দেখো, আমরা ফেনক্সাইড আয়ন যদি আমরা এখান থেকে উৎপন্ন করি, ফেনক্সাইড আয়ন যখন আমরা উৎপন্ন করব, সেই ফেনক্সাইড আয়ন রেজোন্যান্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করবে। যদি আমরা এখানে জল দিয়ে দিই, জল দেওয়ার সঙ্গে সঙ্গে কি উৎপন্ন করবে? না H3O+ একটা উৎপন্ন করলো এবং সেই সঙ্গে আর একটা যেটা উৎপন্ন করবে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করবে। দেখো রেজোনেন্স কিরকম হচ্ছে। প্যারানাইট্রোফেনলে এই রেজোনেন্সটা যখন হচ্ছিল, তখন নাইট্রো গ্রুপ থাকার কারণে নাইট্রো গ্রুপের মধ্যেও রেজোনেন্স চলে গিয়েছিল।
ফলে সেখানে রেজোনেটিং স্ট্রাকচারের পরিমাণ ছিল বেশি। কিন্তু এখানে নাইট্রো গ্রুপ না থাকায় সেটি সম্ভব হচ্ছে না। সেটি কি হচ্ছে না, না সেটি সম্ভব হচ্ছে না। ফলে কি হয়, না এই রেজোনেন্স দ্বারা স্টেবিলিটি পেলেও প্যারানাইট্রোফেনল তার ফেনক্সাইড আয়ন যেভাবে স্টেবিলিটি পেয়েছিল সেই পরিমাণ স্টেবিলিটি ফেনল থেকে উৎপন্ন ফেনক্সাইড আয়ন পাচ্ছে না। তাই জন্য কি বলেছে, না তার মানে ওভারঅল দেখতে পাচ্ছি ফেনক্সাইড আয়নেরও এখানে স্টেবিলিটি কম, আর ওইচ মাইনাস রিলিজ করার ক্যাপাসিটিও ফেনলের কম। তাই ফেনল সহজে এইচ প্লাস আয়ন রিলিজ করতে পারে না। বলে সবাই যদি বুঝতে না পারে আমাকে অবশ্যই জানাবে, যে আমি আবার রিপিট করে করে সবাইকে বলে দেব, কিন্তু কনসেপ্ট যেন ক্লিয়ার হয়ে একেবারে যায়। পরের কোশ্চেন কি আছে দেখো, পরের কোশ্চেন বলেছে কি, না নিম্নলিখিত যৌগগুলির ক্ষারকীয়তার ক্রম ব্যাখ্যা করো। নিম্নলিখিত যৌগগুলির ক্ষারকীয়তার ক্রম ব্যাখ্যা করো, অর্থাৎ কার ক্ষার ধর্ম বেশি হবে সেটা ব্যাখ্যা করতে হবে। বলছে শঙ্কর কক্ষকের এস চরিত্র বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। যখন এস ক্যারেক্টার বাড়ে, না এস ক্যারেক্টার বাড়লে কি বৃদ্ধি পায় বলা হলো, এস ক্যারেক্টার বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তাই কক্ষস্থিত ইলেকট্রন জোড়গুলি নাইট্রোজেন পরমাণুর কেন্দ্রক দ্বারা খুব দৃঢ়ভাবে আকর্ষিত হয়। তাই ইলেকট্রন জোড়ের লভ্যতা কম হয়। অর্থাৎ কি, তা যেখানে এস ক্যারেক্টার বেশি হবে তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, এবং সে কি করবে, সেই যে বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড় সেটা নাইট্রোজেন পরমাণুর কেন্দ্রক দ্বারা দৃঢ়ভাবে আটকে থাকবে, এবং কি হবে, ইলেকট্রন জোড়ের যে লভ্যতা সে তখন কম হয়ে যাবে। কারণ নাইট্রোজেন পরমাণু যত এস ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে তার চারিদিকে ইলেকট্রন জোড়কে সে বেশি করে ধরে রাখতে চাইবে। তাই নাইট্রোজেন পরমাণু খুব সহজে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে না। বলছে দেখো কি, CH3CH2NH2 CH3CH2NH2 যৌগে কি, না নাইট্রোজেন পরমাণু sp3 সংকরায়িত। sp3 সংকরায়িত হলে তার এস ক্যারেক্টার কত, না 25%। CH3CH ডবল বন্ড NH যৌগে নাইট্রোজেন পরমাণু sp2 সংকরায়িত, 33% এস ক্যারেক্টার। এবং CH3CH2CN যৌগে নাইট্রোজেন পরমাণু sp সংকরায়িত, 50% এস ক্যারেক্টার। তবে এস ক্যারেক্টার বাড়লে বেসিসিটি কমে। তাই কি হচ্ছে দেখো, আমাদের এটার বেসিসিটি সবচেয়ে কম 50%, তারপরে এটা হলো আমাদের যেটা হচ্ছে 33%, 33.33%, আর তারপরেরটা হচ্ছে 25%। এইখানে এস ক্যারেক্টার 50%, এইখানে হচ্ছে 33.33%, আর এটা হচ্ছে 25%। কি এস ক্যারেক্টার, CGRACTR এস ক্যারেক্টার। এস ক্যারেক্টার যত বৃদ্ধি পাবে তত তার ক্ষারকত্ব কমে যাবে। বোঝা গেল এটা সবার। এস ক্যারেক্টার কম হলে ক্ষার ধর্ম বাড়ে,
এস ক্যারেক্টার বৃদ্ধি পেলে ক্ষার ধর্ম কমে। আমরা পরের কোশ্চেন চলে যাব। পরের কোশ্চেনে আচ্ছা বলছি জলীয় মাধ্যমে আমিনগুলির ক্ষারকত্বের ক্রমটি লিখে ব্যাখ্যা করো। জলীয় মাধ্যমে অ্যামিনগুলির ক্ষারকত্বের ক্রমটি লিখতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। বলছি কি না, জলীয় মাধ্যমে আমরা যদি অ্যামিনগুলির কথা ভাবি, তার ক্ষারকত্বের ক্রম 3 ডিগ্রির থেকে 2 ডিগ্রির, 3 ডিগ্রির থেকে কার বেশি হয় না 3 ডিগ্রির থেকে 1 ডিগ্রির বেশি হয়। এটা 3 ডিগ্রি, এখানে বন্ধনটা হবে না, CH3 এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি আর এটা হলো 2 ডিগ্রি। বলছে কি যদি আমাদের 3 থেকে তার মানে 1-এর বেশি, আবার 1 থেকে 2-এর বেশি। বলছে কেন না, বলছে কারণ হলো এরকমই আমরা ভাবতে পারি যে যখন জলীয় মাধ্যমে হবে, জলীয় মাধ্যমে অ্যামিনগুলির অনুবন্ধী অ্যাসিড আছে, তার হাইড্রোজেন বন্ধন ঘটিত দ্রাবক আয়ন এবং CH3 গ্রুপের প্লাস আই প্রভাবের মিলিত ফল। কেন এমনটা হচ্ছে? বলছে জলীয় মাধ্যমে যে অ্যামিনগুলো আমরা কথা ভাবছি, সেই অ্যামিনের অনুবন্ধী অ্যাসিডগুলির হাইড্রোজেন বন্ধন ঘটিত দ্রাবক আয়ন এবং CH3 গ্রুপের প্লাস আই প্রভাবের মিলিত ফল। আমরা কি দেখতে পাচ্ছি এখানে না, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এরকমই যে দেখো সুন্দর করে আরো দেখতে পাচ্ছি আমরা আগের থেকে, যে দেখো প্রথম হচ্ছে মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিনে দুটো হাইড্রোজেন যুক্ত আছে NH2-তে। সে যখন এই জলের সঙ্গে যুক্ত হচ্ছে, দেখো এই হাইড্রোজেন একটা প্রোটোনেশন হয়ে যাচ্ছে NH3+ হয়ে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করছে। দেখো এই যে একটা হাইড্রোজেন বন্ডিং, এই একটা, এই একটা। 2 ডিগ্রির কথা যখন আমরা ভাবছি, 2 ডিগ্রি অ্যামিন, আর এটা হলো 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন। আর তারপরে যেটা আমরা পাচ্ছি এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তো যদি আমরা 1 ডিগ্রি অ্যামিনের কথা ভাবি, তখন এই 3টে হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, যেটাকে আমরা বলছি মিডিয়াম স্টেবল। এখানে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বেশি, প্লাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ হচ্ছে একটা। 2 ডিগ্রিতে দুটো প্লাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ আর দুটো হাইড্রোজেন বন্ডিং। 3 ডিগ্রিতে প্লাস আই ইফেক্ট গ্রুপের সংখ্যা বেশি, হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কম। বলছি কি অনুবন্ধী ক্ষারকের অনুবন্ধী অ্যাসিডের স্থিতিশীলতা যত বাড়ে, এটা হচ্ছে ক্ষার বলে তার অনুবন্ধী অ্যাসিড হবে, অ্যাসিডের কনজুগেট বেস আর বেসের কনজুগেট অ্যাসিড। বলছি ক্ষারকের অনুবন্ধী অ্যাসিডের স্থিতিশীলতা যত বেশি, সেই কারকের ক্ষারকীয়তা তত বেশি। তাহলে সবচেয়ে বেশি কে স্টেবল না, মোর স্টেবল হলো 2 নম্বর অ্যামিন থেকে উৎপন্ন
কনজুগেট অ্যাসিড। মিডিয়াম স্টেবল হলো 1 ডিগ্রি থেকে উৎপন্ন কনজুগেট অ্যাসিড, আর লেস স্টেবল হলো 3 ডিগ্রি থেকে উৎপন্ন। বলছি জলীয় মাধ্যমে ডাইমিথাইলামিনের অনুবন্ধী অ্যাসিডের দুটি CH3 গ্রুপের প্লাসাই প্রভাব এবং দুটি হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সবচেয়ে বেশি স্থিতিশীলতা লাভ করে। মিথাইলামিনের অনুবন্ধী অ্যাসিডে একটি CH3 গ্রুপের প্লাসাই প্রভাব এবং 3টি হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে অপেক্ষাকৃত কম স্থিতিশীলতা লাভ করে, এবং ট্রাইমিথাইলামিনের অনুবন্ধী অ্যাসিডের 3টি CH3 গ্রুপের প্লাসাই প্রভাব এবং একটি হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সবচেয়ে কম স্থিতিশীলতা লাভ করে। অর্থাৎ অনুবন্ধী অ্যাসিড যত বেশি স্টেবল হবে, ক্ষারকের ক্ষারকীয়তা তত বেশি হবে। অনুবন্ধী অ্যাসিডের স্থিতিশীলতা যত বেশি হবে, ক্ষারকের ক্ষারকীয়তা তত বেশি হবে। বোঝা গেল সবার? তাই আমরা কি করেছি, একদম প্রথমে আমরা ক্রম দিয়ে রেখেছি। এটি হলো আমাদের ক্রম। অ্যামোনিয়ার থেকে এদের ক্ষারকীয়তা বেশি। পরের কোশ্চেন, আমাদের কি বলেছে দেখো। ক্লোরোবেনজিন C6H5Cl অপেক্ষা CH3Cl সহজেই আর্দ্র বিশ্লেষিত হয় কেন? বলছে C6H5Cl অপেক্ষা CH3Cl সহজেই আর্দ্র বিশ্লেষিত হয়। বলছে ক্লোরোবেনজিন স্থিত Cl গ্রুপের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কি হচ্ছে দেখো। এই যে ক্লোরিনের মাথায় যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সে বেনজিন রিংয়ের সঙ্গে দেখো দিব্যি রেজোনেন্স করে যাচ্ছে। ফলে কি হচ্ছে, Cl বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে। দেখো যেটা আমাদের এক বন্ধন ছিল, সিঙ্গেল বন্ড ছিল, সেটা হয়ে যাচ্ছে কি ডাবল বন্ড চরিত্র সে পেয়ে যাচ্ছে। ডাবল বন্ড চরিত্র। তাই কি হয় না, ক্লোরোবেনজিন সহজে আর্দ্র বিশ্লেষিত হয় না। বলছি ক্লোরোবেনজিন স্থিত Cl গ্রুপ এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করে। ফলে কি হয়, CCl বন্ধন দ্বিবন্ধন চরিত্র লাভ করে। তাই ক্লোরোবেনজিন সহজে আর্দ্র বিশ্লেষিত হয় না। বলছে কি দেখো, মিথাইল ক্লোরাইড অণুতে ক্লোরিন গ্রুপের রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করে না। মিথাইল ক্লোরাইড কিরকম হয়, CH3Cl তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলেও সে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করে না। ফলে কি হয় না, CCl বন্ধন এক বন্ধন হিসেবে থাকে এবং ইহা সহজেই আর্দ্র বিশ্লেষিত হয়। তাহলে যদি আমরা বলি আর্দ্র বিশ্লেষণে কি উৎপন্ন হবে না, CH3Cl তাতে আমরা জল দিয়ে দেবো। জল দিলে তাহলে কি হবে, CH3OH প্লাস HCl। এই রিয়াকশানটা আমরা তখন দিয়ে দেবো।
তাহলে কি হলো না CH3Cl জল, তাতে CH3OH আর HCl। আর একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলে দিই না, যখন আমরা কোনো বন্ডের কথা বলবো, বন্ড CCl বন্ধন, দেখো আমাদের এখানে CCl বন্ধনের কথা বলা আছে। এই CCl বন্ধনের কথা যখন আমরা বলবো তখন আমরা C আর Cl এর মাঝে একটা বন্ধন দিয়ে দেবো, তাহলে আরও সেটা ভালো লাগবে আমাদের দেখতে। CCl এর মাঝে যদি আমরা একটা বন্ধন দিয়ে দিই তাহলে সেটা খুব ভালো লাগবে। আর যখন কোনো গ্রুপ লিখব, গ্রুপের আগে সবসময়ের জন্য একটা করে বন্ধন দিয়ে রাখবো। তাতে কি সুবিধা না, বন্ধন দিয়ে থাকলে তাহলে আমরা বুঝতে পারবো ও হচ্ছে কারুর না কারুর সঙ্গে কোথাও না কোথাও যুক্ত হয়ে আছে, সেই জন্য আমরা এই কাজগুলো করে যাব। পরের কোশ্চেন আমাদেরকে কি বলেছে দেখো, ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য ভিনাইল ক্লোরাইডের CCl বন্ধন অপেক্ষা ছোট হয় কেন? ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য ভিনাইল ক্লোরাইডের CCl বন্ধন অপেক্ষা ছোট হয় কেন? দেখো ইথাইল ক্লোরাইড আর ভিনাইল ক্লোরাইড, দেখো এই যে আমাদের ভিনাইল ক্লোরাইড, তার এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোন্যান্সে টেক পার্ট করলো, ফলে কি হলো, এই যে CCl বন্ধন ছিল ডাবল বন্ড হয়ে গেল। ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে ডাবল বন্ড তো নেই, ফলে এ রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারে না। ইথাইল ক্লোরাইডে ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোন্যান্সে অংশগ্রহণ করতে পারে না, ফলে কি হয়, CCl বন্ধন এক বন্ধন হিসেবে আচরণ করে। বলছে কি, এক বন্ধনের দৈর্ঘ্য আমরা সব সময় কি জানি না, এক বন্ধনের দৈর্ঘ্য দ্বিবন্ধন অপেক্ষা বেশি হয় না, তাই ইথাইল ক্লোরাইডের CCl বন্ধন দৈর্ঘ্য ভিনাইল ক্লোরাইডের CCl বন্ধন অপেক্ষা বেশি। বোঝা গেল? পরের কোশ্চেন আমরা কি দেখেছি দেখো, পরের কোশ্চেন আমরা রেখেছি CH3COOH, যার নাম অ্যাসিটিক অ্যাসিড, ও HCOOH নাম হলো ফর্মিক অ্যাসিড। বলছে এদের মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? দেখো আমরা যে অ্যাসিডিটি বিচার করব, দেখো অ্যাসিটিক অ্যাসিড জলে কি করছে, H3O+ আর CH3COO- রেজোন্যান্স করে যাচ্ছে, এটা রেজোন্যান্স করে অ্যাসিডের কনজুগেট বেস স্টেবিলিটি পাচ্ছে। দুটো একই রকম আয়ন, সমতুল্য, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। বলছে কি, অ্যাসিটিক অ্যাসিডে এই যে মিথাইল গ্রুপ আছে না, এর আছে +I ইফেক্ট। কি ইফেক্ট বললাম? +I ইফেক্ট। ও কি করে না, বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড়কে কেন্দ্রের দিকে ঠেলে দেয়, ফলে কি হয়, অ্যাসিড গ্রুপের পুরো অ্যাসিড গ্রুপে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, আবার অ্যাসিড গ্রুপের যে OH যে বন্ধন আছে, এই যে OH বন্ধন, এখানেও ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ফলে কি হয়, OH বন্ধন দৃঢ় হয়ে যায়। তাই কি হয়, যদি বন্ধন দৃঢ় হয় তাহলে OH বন্ধন সহজে মিডিয়ামে ভাগবে না, এবং তাই জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড সহজে H+ আয়ন রিলিজ করতে পারে না। অপর দিকটা দেখব, পরে আমরা কি দেখব, ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডে কি হচ্ছে
না আমাদের যে ফর্মিক অ্যাসিড আছে সেই ফর্মিক অ্যাসিডে CH3 গ্রুপ থাকে না। ফর্মিক অ্যাসিডে প্রথমত আমাদের দেখব কি না, ফর্মিক অ্যাসিডে আমরা CH3 গ্রুপকে দেখতে পাবো না। অর্গানিক কেমিস্ট্রি এদিক ওদিক দাগ দেওয়া যাবে না। CH3 গ্রুপ থাকে না, ফলে এখানে প্লাস আই প্রভাব লক্ষ্য করা যায় না। দেখো প্লাস আই প্রভাবের জন্য কি হচ্ছিল না, OH বন্ধন দৃঢ় হচ্ছিল এবং সে মিডিয়ামে সহজে H+ রিলিজ করতে বাধা সৃষ্টি করেছিল। এখানে আমরা সেরকম কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। এখানে সিস্টেম কি করছে না, সহজেই মিডিয়ামে H+ আয়ন রিলিজ করতে পারে। তাই অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড অপেক্ষা অধিক আম্লিক। আচ্ছা, পরের কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো, পরের কোশ্চেনটা খুবই দারুণ কোশ্চেন। আমাদের অ্যাসিটিক অ্যাসিড ছিল। এই কোশ্চেনে দেখো অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেনগুলোকে পরপর করে রিপ্লেসড করানো হয়েছে। হাইড্রোজেনগুলোকে পরপর করে রিপ্লেস করিয়ে একটা একটা করে ক্লোরিন পরমাণু ঢোকানো হয়েছে। এখানে একটা ঢোকানো হয়েছে, এখানে দুটো ঢোকানো হয়েছে, এখানে তিনটা ঢোকানো হয়েছে। দিয়ে বলেছে যৌগগুলিকে আম্লিকতার ঊর্ধ্বক্রমে উপযুক্ত ব্যাখ্যা সহ সাজাও। তাই তো তাহলে আমাদের কি বলেছে দেখো, প্রদত্ত যৌগগুলিকে আম্লিকতার ঊর্ধ্বক্রমে উপযুক্ত ব্যাখ্যা সহ সাজাতে হবে। খুবই ভালো কথা। বলছে কি না, সিএল যে গ্রুপ যেটা আমরা দেখতে পাচ্ছি তার হচ্ছে -I ইফেক্ট আছে। ফলে কি হয়, ও সিএল বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়। ফলে যখন বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড় যদি নিজের দিকে টেনে নেয় তখন কি হবে, বলছে তখন কি হবে যে তখন কি হবে না, নিজের দিকে টেনে নিলে তখন অ্যাসিড যে গ্রুপ যেটা আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাসিড গ্রুপের অক্সিজেনের চারিদিকে ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। তাহলে কি হবে না, অ্যাসিড গ্রুপের OH এর চারিদিকে মানে অ্যাসিড গ্রুপের OH যে বন্ধন, অ্যাসিড গ্রুপের OH বন্ধন আছে, সেই OH বন্ধনের চারিদিকে ইলেকট্রন ঘনত্বটা কমে যাবে। আমরা কিরকম দেখাচ্ছি এটাকে দেখো, জাস্ট আমরা একটু ভাঙলাম, ভেঙে ভেঙে দেখাচ্ছি। ফলে কি হয় না, OH বন্ধনটা দুর্বল হয়ে পড়বে। OH বন্ধনটা যখন বন্ধন দুর্বল হয়ে পড়বে, তাই এই দুর্বল OH বন্ধন খুব সহজে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করবে। এই দুর্বল বন্ধন কি হবে, খুব সহজে বিয়োজিত হবে এবং H+ আয়ন উৎপন্ন করবে। বলছে কি দেখো যে -I প্রভাবযুক্ত গ্রুপ তার সংখ্যা যত বেশি হবে তবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। না, -I প্রভাবযুক্ত গ্রুপের সংখ্যা যত বেশি হবে না অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসিডের তীব্রতার একটা ক্রম দেওয়া আছে এবং নিচে একটা ভ্যালু আমরা প্রেজেন্ট করে রেখেছি। সেই ভ্যালুটা হলো আমাদের কি, পিকে ভ্যালু। পিকে ভ্যালু যত কম হবে
অ্যাসিডের অ্যাসিডিটি তত বেশি হবে, পিকে ভ্যালু যত বেশি হবে অ্যাসিডের অ্যাসিডিটি তত কম হবে। পরের কোশ্চেন, পরের কোশ্চেন আমাদের কি বলছে দেখো, ফিনল আম্লিক প্রকৃতির কিন্তু ইথানল প্রশম প্রকৃতির। ফেনল আমাদের কি হয় না, ফেনল বলেছে আম্লিক প্রকৃতির কিন্তু ইথানল প্রশম প্রকৃতির হয়। দেখো আমরা ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আবার ফেনল H+ আয়ন মুক্ত করার পর যে ফেনক্সাইড আয়ন গঠন করে আমরা সেটাও দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি না, বলছে ওইচ গ্রুপ কি করছে না, বেঞ্জিন বলের সঙ্গে দেখো রেজোন্যান্সে অংশগ্রহণ করছে, এই যে রেজোন্যান্স করছে, ফলে ওই যে বন্ধন সেখানে অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে ওখানে পড়েছে আর একটা মাইনাস হয়েছে, 1 2 3 4 আরো একটা মাঝে হবে এর মতো, এইখানে একটা স্ট্রাকচার ছেড়ে দিয়ে গেছে, এইখানে একটা স্ট্রাকচার ছাড়া হয়ে গেছে, এইখানে দিতে হবে ডবল বন্ড ও, এটা ডবল বন্ড ছিল, এটা মাইনাস ছিল, এটা ডবল বন্ড ছিল, তাহলে এইটা আমাদের আঁকতে হবে এইখানে, এই স্ট্রাকচারটার পরের স্ট্রাকচার হলো এটা। তো যখন এখানে ডাবল বন্ড পড়লো এই যে জায়গাটাতে, এটাতে কি হলো মাইনাস আছে, আর কোনো সমস্যা নেই, একটা যা স্ট্রাকচার কম আঁকা হয়েছে। ফলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি না, ফেনক্সাইড আয়ন উৎপন্ন করল না, ফেনক্সাইড আয়নের রেজোনেন্স, তাহলে যে ফেনল রেজোনেন্স করতে যাচ্ছে ফলে অক্সিজেনের মাথায় আমরা কি দেখতে পাবো না, পজিটিভ চার্জ আমরা দেখতে পাচ্ছি। অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ হয়ে গেলে কি হয়, ফলে অক্সিজেন পরমাণু OH বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড়কে তখন নিজের দিকে টেনে নেবে এবং বেশি পরিমাণে আকর্ষণ করে, ফলে OH বন্ধন দুর্বল হয়ে যায় এবং H+ আয়ন মুক্ত করার প্রবণতা বাড়ে। OH বন্ধন দুর্বল হয়ে যায় এবং H+ আয়ন মুক্ত করার প্রবণতা বেড়ে যায়। আচ্ছা, বলছে কি না, H+ আয়ন মুক্ত করার পর যে ফেনক্সাইড আয়ন উৎপন্ন করবে, সেই ফেনক্সাইড আয়ন কি হচ্ছে না, ফেজোক্সাইড আয়ন বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোন্যান্সে অংশগ্রহণ করছে। দেখো রেজোন্যান্সে অংশগ্রহণ করছে, ফেনক্সাইড আয়ন দিয়ে স্টেবিলিটি পাচ্ছে। ফলে কি হয়, বিক্রিয়ার সাম্য সব সময়ের জন্য ফরওয়ার্ড দিকে চলে যাবে না, ফরওয়ার্ড দিকে যদি চলে যায় তখন আমরা কি দেখতে পাবো না, ফেনক্সাইড আয়নের দিকে বিক্রিয়ার সাম্য চলে যাবে, অর্থাৎ যেদিকে ফেনক্সাইড আয়ন থাকবে সেই দিকে বিক্রিয়ার সাম্য চলে যাবে এবং তাতে করে কি হবে না, ফেনক্সাইড আয়ন সেদিকেই চলে যাবে, ফলে কি হয়, ফেনল সহজে প্রোটন ত্যাগ করে আম্লিক ধর্ম দেখাবে। তাহলে আমরা দুটো কারণ বললাম, কিরকম দুটো কারণ বললাম, দুটো কারণ প্রথমত বলা হলো যে আমাদের ফেনলের OH গ্রুপ থাকার কারণে OH গ্রুপের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে রেজোনেন্স ক্রিয়া অংশগ্রহণ করে, ফলে OH বন্ধন পজিটিভ, OH বন্ধনের অক্সিজেন পরমাণু পজিটিভ চার্জগ্রস্ত হয়
ফলে ও OH বন্ধন মধ্যস্থ ইলেকট্রনকে নিজের দিকে টানে, তাই বন্ধনটা দুর্বল হয়ে পড়ে এবং মিডিয়ামে খুব সহজে H+ রিলিজ করতে পারে। অপরদিকে কি বলেছে না, অপরদিকে ফেনক্সাইড আয়ন ত্যাগ করার পর, ফেনক্সাইড আয়ন আছে সেটা ত্যাগ করলো, ফেনক্সাইড আয়ন ত্যাগ করার পর কি হবে না, এই H+ আয়ন ত্যাগ করার পর ফেনক্সাইড আয়ন রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করবে। ফলে কি হবে, মিডিয়ামের যে সাম্য সে সবসময় চাইবে ফরওয়ার্ড দিকে যেতে, না ফরওয়ার্ড দিকে গেলে কি হবে, মিডিয়ামে H+ পাবো, অর্থাৎ ফেনলের আম্লিক ধর্ম আমরা দেখতে পাবো। বোঝা গেল সবার? ভালো করে বুঝে নাও, কারণ আমাদের যে রাইটার যে লিখেছে ও সবার মানে তোমাদের মতোই ক্লাস 11-এ পড়ে, ফলে আমি বলে দেই ও লেখে, ফলে সেখানে ভুল টুকটাক দেখছি লক্ষ্য পড়ে যাচ্ছে আমার, যেটা আমার কারেকশান, যেটা মনে হচ্ছে আমি সেটা ঠিক করে দিচ্ছি। পড়ার সময় যদি কারো মনে হয় যে এখানে কোথাও একটু গড়বিল গড়বিল মনে হচ্ছে, গড়বিল মনে হলে কন্ট্যাক্ট উইথ দিস, এইখানে একটা আমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারটা দিয়ে আমরা কন্ট্যাক্ট করব, হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা সমস্ত ব্যাখ্যা বা সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে যাব। কারণ রাইটার ক্লাস 11-এ পড়ে, কিন্তু রাইটার ক্লাস 11-এ পড়ে, এটি আমাদের মনে রাখতে হবে। ফলে আমি যখন বলে যাচ্ছি তখন ও হয়তো ছেড়ে যেতে পারে আর কি, তাই একবার যদি পড়ার সময় কারো মনে হয় যে এখানে একটু গড়মিল গড়মিল দেখা যাচ্ছে, আমাকে বলো, আমি অবশ্যই কারেকশান করে দেবো এবং বলে দেবো। দেখো অ্যালকোহলের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের অ্যালকোহল আমাদেরকে বলেছে অ্যালকোহলে জল দিলে H3O+ আর অ্যালকক্সাইড বানানটা মনে হয় ভুল আছে, অ্যালকক্সাইড 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 এক মিনিট, ঠিক আছে, অ্যালকক্সাইড বানান যেটা লেখা আছে ওটাই ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু যদি আর একটু ভালো করে লিখতে হয় আমরা কি লিখব, অ্যালকো কয়দন্ত সে আকার হর্ষই দাও, অ্যালকোক্সাইড ওই যে ফলাকার লো কয়কার কয়দন্ত সে আকার হর্ষই বলছে অ্যালকোক্সাইড আয়ন উৎপন্ন করে। কিন্তু মনে রাখতে হবে কি, এই অ্যালকোক্সাইড গ্রুপের অর্থাৎ এই যে প্লাস আর যেটা দেখতে পাচ্ছি আমরা, এই আর গ্রুপের কি হয় না, প্লাস আই ইফেক্ট থাকে। ফলে কি হয়, এই যে আরও বন্ধন যেটা আছে ইলেকট্রন জোড়, তাকে OH বন্ধনের দিকে করে ঠেলে দেয়। ফলে কি হয় না, OH বন্ধনের অক্সিজেনের চারিদিকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তাই হাইড্রোজেন পরমাণু দৃঢ়ভাবে অক্সিজেন পরমাণু দ্বারা আকর্ষিত হয় এবং কি হয়, অ্যালকোহল সহজে অ্যালকক্সাইড আয়ন গঠন করতে পারে না। আবার কি, ফেনক্সাইড আয়নের মতো অ্যালকোক্সাইড আয়নের কোনো স্টেবিলিটি নেই, রেজোনেন্স করতে পারে না, অ্যালকোক্সাইড অস্থায়ী। বলছে তাই ফেনল অ্যালকোহল অপেক্ষা বেশি আম্লিক। তাহলে অ্যালকোহলে উপস্থিত আর গ্রুপের প্লাস আই প্রভাব বর্তমান,
ইহা আরও বন্ধনের ইলেকট্রন জোড়কে OH বন্ধনের দিকে ঠেলে দেয়, ফলে OH বন্ধনের অক্সিজেনের চারিদিকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তাই হাইড্রোজেন পরমাণু দৃঢ়ভাবে অক্সিজেন পরমাণু দ্বারা আকর্ষিত হয়। ফলে কি হয়? অ্যালকোহল সহজে অ্যালকোক্সাইড আয়ন গঠন করতে পারে না, এবং যদিও বা অ্যালকোক্সাইড গঠন করে, সেই অ্যালকোক্সাইড ফেনক্সাইড আয়নের মতো স্থায়িত্ব লাভ করতে পারে না। ফলে কি হয়? বলছে কি না, অ্যালকোক্সাইড আয়ন ফেনক্সাইড আয়নের মতো রেজোনেন্স দ্বারা স্থায়িত্ব লাভ করতে পারে না। তাই ফেনল অ্যালকোহল অপেক্ষা বেশি আম্লিক। আমরা দুটো করে ব্যাখ্যা দিয়ে রেখেছি, একবার ফেনল কিনে ব্যাখ্যা করতে হবে, আর একবার অ্যালকোহল কিনে ব্যাখ্যা করতে হবে। দুজন কিনে ব্যাখ্যা করলে তবেই ঠিকঠাক করে লেখা হবে। কিন্তু আরও সবাই চাইলে ভাষাগুলোকে আরও গুছিয়ে লিখতে পারো, আরও সুন্দর করে ওকে গুছিয়ে লেখা যাবে। আমি এখানে টোটাল ঘটনাটা কি হয় সেটাই আমি ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছি। অ্যাসিটিক অ্যাসিড এবং মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন? দেখো, অ্যাসিটিক অ্যাসিড কেন বেশি অ্যাসিডিক নয় সেটা আমরা আগেই দেখেছিলাম, এবং আগে তখন আমরা কি বলেছিলাম যে অ্যাসিটিক অ্যাসিডে যে CH3 গ্রুপ বর্তমান, সেই CH3 গ্রুপের প্লাস আই প্রভাবের কারণে ও বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড়কে সেন্টারের দিকে ঠেলে দেয়, ফলে অক্সিজেনের চারিদিকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে OH বন্ধন কি হয়, মানে হাইড্রোজেন পরমাণু অক্সিজেন দ্বারা দৃঢ়ভাবে আটকে থাকে, তাই ইহা সহজে H+ রিলিজ করতে পারে না। বলছি, যদি আমরা মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের কথা ভাবি, দেখো মনোক্লোরো অ্যাসিডিক অ্যাসিডে এক্সট্রা যেটা দেখতে পাচ্ছি আমরা Cl, অ্যাসিডিক অ্যাসিডের একটা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে Cl একটা প্রবেশ করানো হয়েছে। বলছি এই যে Cl এর -I ইফেক্ট বর্তমান, ফলে কি হয়, ও বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড়কে নিজের দিকে বেশি করে টেনে নেয়, ফলে অ্যাসিড গ্রুপের OH বন্ধনের চারিদিকে ইলেকট্রন ঘনত্ব কমে যায়, এবং ফলে ইহা মানে এই যে OH বন্ধন দুর্বল হয়ে পড়ে, এবং তাই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড সহজে H+ আয়ন মুক্ত করতে পারে। তাই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড সহজে H+ আয়ন মুক্ত করতে পারে। তাহলে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড পারল না, কিন্তু ও পারল। আমরা পরের কোশ্চেনে চলে যাব। দেখি, আচ্ছা পরের পেজটাতে একবার দেখে নিই, এখানে কটা কোশ্চেন আছে। আচ্ছা,
বলছে কি দেখো, নেক্সট কোশ্চেন আমাদেরকে কি বলেছে, বলছে অ্যানিলিন এবং মিথাইলামিনের মধ্যে কোনটি অধিক ক্ষারীয় এবং কেন? অ্যানিলিন ও মিথাইলামিনের মধ্যে কোনটি অধিক ক্ষারীয় এবং কেন? দেখো NH2 গ্রুপ, তার মাথায় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ওই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় এরা দান করবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যখন নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে যাবে, তখন ও দান না করে, যেহেতু এখানে বেঞ্জিন নিউক্লিয়াস আছে, ও বেঞ্জিন নিউক্লিয়াসের সঙ্গে রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করছে। ঠিক আছে না? কীরকম রেজোনেন্স ক্রিয়ায় অংশগ্রহণ করছে দেখি। এখানে ডাবল বন্ড হবে না, এইখানে মাইনাস আসবে। এই যে পড়লো, এই বন্ড ডাবল বন্ডটা খুলে গেল। আবার এটা এখানে পড়লো, এইটা এখানে চলে এলো, এটা এখানে পড়লো, এটা খুলে গেল, এটা পড়লো, ওটা খুলে গেল। বলছি কি না, রেজোনেন্স করার ফলে NH2 গ্রুপের নাইট্রোজেন পরমাণুর মাথায় পজিটিভ সাইন দেখতে পাচ্ছি, তাই তো? NH2 গ্রুপের নাইট্রোজেনের মাথায় আমরা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। ফলে কি হচ্ছে, ইলেকট্রনের ঘাটতি বোঝা যাচ্ছে না। যদি কোনো সিস্টেমে ইলেকট্রনের ঘাটতি থাকে, সেই সিস্টেম তো সহজে ইলেকট্রন জোড় দান করতে চাইবে না, এবং নাইট্রোজেন পরমাণু, NH2 গ্রুপের নাইট্রোজেন পরমাণু তাই সহজে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কোনো লুইস অ্যাসিডকে দান করতে পারে না, বা দান করার প্রবণতা হ্রাস পায়। আবার আমরা কি দেখতে পাচ্ছি, যদি প্রোটনেশন হয়ে যায়, অর্থাৎ আমরা ধরিলাম NH2 কাউকে তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে দিল না, দান করে দেওয়ার সঙ্গে সঙ্গে উৎপন্ন করছে কি, অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম আয়ন, বলছি সেই অ্যানিলিনিয়াম আয়নের স্থায়িত্ব অ্যানিলিনের স্থায়িত্ব অপেক্ষা রেজোনেন্স স্থিতিশীলতা অপেক্ষা কম হয়। অর্থাৎ অ্যানিলিনের রেজোনেন্স স্থিতিশীলতা অ্যানিলিনিয়াম আয়ন অপেক্ষা বেশি, তাই অ্যানিলিন মৃদু ক্ষার, মৃদু, ময়েরই দহস্য, মৃদু। মিথাইলামিনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা না, মিথাইলামিনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে মিথাইলামিনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মিথাইল গ্রুপ, তার প্লাস আই প্রভাব বর্তমান, সেই প্লাস আই প্রভাবের কারণে ও NH2 গ্রুপের নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় না। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখব, এখানে রেজোনেন্স ক্রিয়া হচ্ছে না, ফলে NH2 গ্রুপের নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব কমে যায় না। আবার CH3 গ্রুপের প্লাস আই প্রভাব থাকায় ইহা CN বন্ধন মধ্যস্থ ইলেকট্রন জোড়কে NH2 গ্রুপের দিকে ঠেলে দেয়, ফলে NH2 গ্রুপের নাইট্রোজেন পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব কি হয়, বৃদ্ধি পায়। ফলে নাইট্রোজেন পরমাণু অপেক্ষাকৃত সহজেই তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কাউকে দান করতে পারে না। এখানে বলেছে এই রেজোনেন্সে অংশগ্রহণ করে না, কিন্তু প্লাস আই ইফেক্ট বর্তমান মিথাইল গ্রুপের না, ফলে মিথাইল গ্রুপ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে NH2 গ্রুপের দিকে ঠেলে দেয়, এবং তখন নাইট্রোজেন পরমাণু অপেক্ষাকৃত সহজেই তার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রোটনকে দান করতে পারে। এবং এই কারণে অ্যানিলিন
এই কারণে অ্যানিলিন মিথাইল্যামিন অপেক্ষা মৃদু ক্ষার। পরের কোশ্চেন কি আছে দেখো না, CH3 CH3 এবং CH3Cl এদের মধ্যে কোনটির অসম বিভাজন সহজে হয় এবং কেন? বলে দেই, বলছি CH3 এই যৌগের অসম বিভাজন খুব সহজে হয় না। কেন হয় না? CH3 অসম বিভাজন Cl মাইনাস, সেখান থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। যে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয়, সেই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে আমরা 9টি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমরা দেখতে পাবো। কটা? 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমরা দেখতে পাবো। খুব ভালো কথা। বলছি যদি আমরা CH3Cl এর কথা ভাবি, অসম বিভাজন হলে Cl মাইনাস আর CH3+ মিথাইল ক্যাটায়ন উৎপন্ন হবে। বলি এখানে আমরা এই মিথাইল ক্যাটায়নে কোনো হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমরা দেখতে পাবো না। হাইপার কনজুগেটেড বা হাইপার কনজুগেটিভ। বলছি টারসিয়ারি বিউটাইল ক্লোরাইডে অসম বিভাজনের ফলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয়। এই কার্বোক্যাটায়নে 9টি আলফা হাইড্রোজেন থাকায় ইহা 9টি হাইপার কনজুগেটেড স্ট্রাকচার গঠনাকৃতি দেখায়। তাই কার্বোক্যাটায়ন অনেক বেশি স্থায়ী, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই এই কার্বোক্যাটায়ন অনেক বেশি স্থায়ী। কিন্তু মিথাইল যেটা আমরা দেখতে পাচ্ছি তার কি অবস্থা সেটা আমরা একবার দেখে নেব না। মিথাইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি দেখো, CH3Cl যৌগের অসম বিয়োজনের ফলে মিথাইল ক্যাটায়ন উৎপন্ন হয়। এখানে হাইপার কনজুগেশন প্রভাব লক্ষ্য করা যায় না, তাই এই ক্যাটায়ন কম স্থায়ী। কি বললো আমাদেরকে না, আমাদেরকে যেটা বললো যে ওর অসম বিভাজন হয়, মিথাইল ক্যাটায়ন উৎপন্ন করে, কিন্তু মিথাইল ক্যাটায়ন হাইপার কনজুগেশন প্রভাব দেখায় না, তাই কি হয়, এটা কম স্থায়ী হয়। সেই কারণে CH3CCl যৌগের অসম বিভাজন খুব সহজেই ঘটে। দেখো পরে একটা আমাদের কোশ্চেন দেওয়া আছে, দুটো একটা CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2+, আর এইটা একটা দেওয়া আছে, এটা একটা 1 2 3 4 5 6 7 7 মেম্বার রিং। দেখো আমরা অঙ্কন করেছি, আবার 7 মেম্বার রিং অঙ্কন করা আছে। বলছি কি না, এদের মধ্যে কোনটি বেশি স্থায়ী এবং কেন? দেখো দুটো আয়নই রেজোনেন্স করতে পারবে এবং ওখানে দুটো জায়গাতে সমতুল্য রেজোনেন্স গঠনাকৃতি আমরা দেখতে পাব। সমতুল্য মানে একই ধরনের, কিন্তু এই যে ক্যাটায়নটা যেটা দেখতে পাচ্ছি, এখানে দুটোর বেশি আমরা পাবো না, দুটি সমতুল্য রেজোনেন্স গঠনাকৃতি পাবো। কিন্তু এই জায়গাটাতে ট্রপোলিয়াম ক্যাটায়নে অনেকগুলো আমরা রেজোনেটিং স্ট্রাকচার পাবো। এবং তাছাড়া কি হবে, এই ট্রপোলিয়াম ক্যাটায়ন 4n+2 রুল মান্য করে। 4n+2 রুল মান্য করলে কি হয়
না 4l+2 রুল মান্য করলে যৌগটি সম মানে অ্যারোমেটিক যৌগ হয়, কিন্তু প্রোপিনাইল ক্যাটায়ন দুটি সমতুল্য রেজোন্যান্স গেটের গঠনাকৃতি দেখায়, কিন্তু অ্যারোমেটিক যৌগ হওয়ায় ট্রপোলিয়াম ক্যাটায়নের স্থায়িত্ব অনেক বেশি হয়। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই দেখো, বুঝতে যদি না পারো আমাকে জানাবে এবং মেসেজ করো। আমরা চেষ্টা করব সবার সব প্রবলেম সলিউশন করে দিতে। এটি হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করলে আমরা বলে দিতে পারবো কি হবে, কোথায় প্রবলেম হচ্ছে, কি হচ্ছে। অর্থাৎ আমরা চাই অর্গানিক কেমিস্ট্রি ব্যাখ্যামূলক কোশ্চেন সবাই খুব ভালো করে বুঝে লিখুক এবং নিজেরা ট্রাই করুক। তাই আমরা ভালো করে বুঝিয়ে লেখার মতো করে লিখছি। এটা বোঝা থাকলে আরও কেউ আরও অন্যরকমভাবে প্রেজেন্ট করতে পারবে। ওকে, গুড বাই।